হ্যাঁ, এখন রেকর্ড হচ্ছে। এই যে সাদা, সবুজ, লাল, আর অঙ্কটাও প্রয়োজনে দেখাই। এই যে অঙ্ক, এই তো সব আছে ভাই এখানে। সাদা, সবুজ, লাল, এই যে এভাবে এভাবে নিয়ে আমরা সাজাইতে পারি, মানে সংকেত দিতে পারি। পরে সংকেতটা কিভাবে হবে, যতবার আমরা সাজাতে পারবো ততগুলো সংকেত হবে। এজন্য এই যে দেখেন কতবার সাজাইতে পারি, সেগুলি সেই পতাকাগুলো সেভাবে নিয়ে জাস্ট সাজানোটা দেখাইছি এখানে। বিন্যাস সংখ্যা, এটা হলো বিন্যাসের অঙ্ক। তো ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে যাই। আরেকটা অঙ্ক বলতেছিলাম আমি, সেটা হচ্ছে যে হ্যাঁ বলতেছিলাম যে এ বি সি ডি ই পাঁচটি লেটার দ্বারা একটা লকারে পাসওয়ার্ড দেওয়া হলো। এখন প্রশ্ন করা হলো যে একজন চোর ওই লকারের পাসওয়ার্ড খুলতে কতবার ব্যর্থ হবে। এটা কিন্তু সহজ একটা প্রশ্ন, আপনারা কি পারবেন? সর্বোচ্চ কতবার ব্যর্থ হবে সে পাসওয়ার্ডটা খুলতে? বলেন তো হাসিব ভাই, কি কত হবে এটা? হ্যাঁ, ভেরি গুড। এটা হবে, দেখেন, হ্যাঁ, এটা দিয়ে টোটাল কতগুলো পাসওয়ার্ড তৈরি করা যাবে। এটা দিয়ে টোটাল এই যে 5 এর ফ্যাক্টোরিয়াল, মানে একে আমি যতবার ভিন্ন রকমের সাজাইতে পারবো ততগুলো পাসওয়ার্ড তৈরি হবে। তাহলে কয়টা পাসওয়ার্ড তৈরি হবে? 120টা। কিন্তু এর ভিতরে তো যে কোনো একটা পাসওয়ার্ড দেওয়া আছে, যে কোনো একটা। তাহলে সর্বোচ্চ কতবার এখানে ফেইলিওর হওয়ার সম্ভাবনা আছে? 119 বার। 119 বার। আর যে কোনো একবার না একবার, যদি 119 বারও সে ফেইলিওর হয়, লাস্টে গিয়ে সে কি হবে? সাকসেস হবেই। অন্যরা বুঝতে পারছেন? সবাই বুঝছেন ভাই? আচ্ছা, এই প্রশ্নগুলো সাধারণত ডুয়েট অ্যাডমিশনে আসার সম্ভাবনা নাই, অবজেক্টিভ আকারে আসলেও আসতে পারে। তবে এগুলো আপনার ওই যে যারা পিএসসির আন্ডারে পরীক্ষা দেয় না বিভিন্ন জায়গায়, পাওয়ার সেক্টরে বা টিবন্ধনে, সেগুলোতে এগুলো প্রশ্ন বেশ আসে। আপনার মানসিক দক্ষতাতে 20 মার্ক থাকে, মানসিক দক্ষতা। তো ওই মানসিক দক্ষতার সেক্টরে 20 মার্ক যদি কেউ পেতে চান, তবে তাকে কয়েকটা জিনিস ভালো শিখতে হবে: বিন্যাস, সমাবেশ, এপিজিপি মানে সমান্তর ধারা, গুণোত্তর ধারা, আর একটা হলো প্যাটার্ন। এই জিনিসগুলো যদি আপনি ভালো পারেন, তাহলে ওই যে মানসিক দক্ষতা একটা, এটার নাম শুনছেন নাকি এই টপিকের আপনারা? মানসিক দক্ষতাতে মার্ক থাকে আলাদা, 20 মার্ক থাকে। তো এইগুলো ভালো পারলে ওইগুলো পারা যায় আপনার। এইগুলো রিলেটেড প্রশ্ন হয় মানসিক দক্ষতাতে। তাহলে তো এখানে চলে গেলাম। এখন তাহলে কি করি? আর দুইটা, আপনারা সাজেশনটা কি আপনারা প্রিন্ট করে নিছেন বা কোনোভাবে খাতায় কি লিখে নিছেন সাজেশনটা? ভেরি গুড। সমাবেশের সাজেশনটা বের করেন তো ভাই, সমাবেশের সাজেশনটা। হ্যাঁ, একটা অঙ্ক ছিল, দেখেন যে ডিগ্রি শব্দটি থেকে চারটি করে নিয়ে ডিগ্রি শব্দটি থেকে চারটি বর্ণ নিয়ে তার সমাবেশ সংখ্যা কত? চারটি বর্ণের সমাবেশ সংখ্যা কত? ডিগ্রি শব্দের চারটি বর্ণ বা লেটার নিয়ে তার সমাবেশ সংখ্যা কত? পাইছেন আপনারা? আশা, ওকে। এই যে হাসিব ভাই, আপনি যে প্রশ্নটা ওই যে আমাকে শুরুর দিকে দেখাইছিলেন, যেই ক্যাটাগরির ম্যাথটা, সেটা হলো এই যে এখন আমরা করব, ঠিক আছে? এটা হলো ওই ক্যাটাগরির ম্যাথ। এখানে প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে হবে। দেখেন, আপনাকে বলছে কি বলছে যে এই ডিগ্রি শব্দটা থেকে চারটি শব্দের ডিগ্রি শব্দটা থেকে চারটি শব্দের সমাবেশ কত? এটা একটা অঙ্ক। তাহলে কথা হলো যে এটা কোন চারটি শব্দ
সেই চার সমাবেশ মানে কি বাছাই করা। আমি যদি এই চারটা লেটার বাছাই করতে পারি যে কতভাবে বাছাই করা যায়, তাহলেই কিন্তু আমার সমাবেশ সংখ্যা, টোটাল সমাবেশ সংখ্যা আমি বের করে ফেলতে পারবো। তো এই অঙ্কগুলো কিভাবে করা লাগে, এই অঙ্কগুলো করার সময় প্রথমে যেটা করবেন সেটা হলো এটার ভিতরে একই রকম যেই জিনিসগুলো, এটার ভিতরে একই রকম যে জিনিসগুলো সে তাদেরকে একটু একসাথে করে নেবেন। যেমন ধরেন ই কয়টা, ই হলো 3টা, তারপরে ই হলো 3টা, তারপরে কি আছে, ডি আছে, তারপরে জি আছে, তারপরে আর আছে। এই হলো বিষয়। এখন এখানে না আমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করা লাগে, সেটা হলো কেস। এই কেসটাই হলো মূলত ইম্পর্টেন্ট। এই কেসটা কি, এই কেসটা হলো যে আপনি কতভাবে, কেমন ভাবে আপনি চারটা বর্ণকে বাছাই করতে পারবেন, এটাই হলো আপনার কেস। তো দেখেন, আমি আগে একটা লিখি। আমি লিখলাম যে চারটি বর্ণ ভিন্ন, চারটি বর্ণ ভিন্ন। আচ্ছা, চারটি বর্ণ যদি ভিন্ন হয়, তাহলে আমাদের যে শব্দ, সেই শব্দের ভিতরে চারটি বর্ণ, ভিন্ন বর্ণ আসলে কে কে, আমি কাদের ভিতর থেকে নেব, চারটি ভিন্ন কে কে। তাহলে আমি বলতে পারি ই, আমি বলতে পারি ই, তারপরে আমি বলতে পারি ডি, আমি বলতে পারি জি, আমি বলতে পারি আর। সবাই কি এই পর্যন্ত বুঝছেন ভাই সবাই? হ্যাঁ, অঙ্কটা একটু বুঝতে হবে আর কি, ভালোভাবে বুঝতে হবে। এটা একটা কেস। আমরা কি অন্যভাবেও নিতে পারি না চারটা? হ্যাঁ, নিতে পারি। কিভাবে? আমি বললাম যে দুটি একই, দুটি ভিন্ন, দুটি একই, দুটি ভিন্ন। তাহলে দুটি একই, এখানে দুটি একই কেই আছে, এখানে দুটি একই আছে, শুধু ই আছে। আর ভিন্ন কারা কারা আছে? ভিন্ন আছে ডি, জি, আর। আমি যদি এইভাবে যদি বাছাই করি যে দুটি একই, জাস্ট একে নেব আর এর ভিতর থেকে দুটি নেব, তাহলে কি অটোমেটিক হয়ে গেল না যে এখান থেকে দুটা নিলে তারা একই রকম, আর এখান থেকে দুটি নিলে তারা ভিন্ন। আমাদের দুটি একই আর দুটি ভিন্ন হয়ে গেল। সবাই কি বুঝছি ভাই? ওকে, এবার আরেকটা কেস আছে, বুদ্ধি করে বলেন তো সেই কেসটা কোনটা হবে? ভেরি গুড। তিনটি একই, একটি ভিন্ন, তাহলে তিনটি একই কি হতে পারে? ই ই ই আর কি, এখানে হলো ই ই ই, আর এখানে হলো ডি, জি, আর। এদের ভিতর থেকে যে কোনো একটা নিলেই কি হবে? ভিন্ন হবে। কারোর কাছে ক্যালকুলেটর আছে ভাই? 3C3 চাপেন তো একটু। 3C3 1। ওকে, এবার দেখেন, এবার হচ্ছে যে আমাদের এখানে মূলত আসল কাজ, এটাই হলো আমাদের আসল কাজ। সমাবেশ করতে আমাদের খুব একটা প্রবলেম হবে না, এটা আমরা পারবো, কোনো সমস্যা হবে না। আসেন এখন তাহলে আমাদের কেসগুলো রেডি। আমরা তাহলে এদেরকে কিভাবে, এদের সমাবেশ তাহলে কিভাবে করতে পারি? দেখেন, এখানে চারটি বর্ণ ভিন্ন, তাহলে চারটি বর্ণ ভিন্ন, এখানে ভিন্ন বর্ণই আছে চারটা, তাহলে চারটা ভিন্ন বর্ণ থেকে আমি চারটা ভিন্ন বর্ণকে কতভাবে বাছাই করতে পারবো? 4C4। বুঝছি ভাই সবাই? হ্যাঁ, রাইট, 1। এবার আসেন, দুটি একই, দুটি ভিন্ন। তাই এই যে দুটি একই, এই দুটি একই হওয়ার জন্য আমাকে কি করতে হবে? 2C2। এবং দুটি ভিন্ন, তাহলে ভিন্নর জায়গায় কয়টা? 3টা। তাহলে এই 3টা থেকে আমি কয়টা নেব? 3C2। তাহলে এখানে আমি নিলাম কয়টা? 2টা। এখানে নিলাম কয়টা? 2টা। তাহলে 2 আর 2 আমার টোটাল হয়ে গেল কত? 4টা। বুঝতে পারছি কি আমরা সবাই? ওকে, এই যে দেখেন, এখানে আমাকে নিতে হবে কয়টা? 4টা। আমাকে সবসময় নিতে হবে 4টি বর্ণ।
তো এখানে বলছি যে আমরা 4টি বর্ণ কিভাবে নিব, সেই কন্ডিশনটা আমরা এখানে দেখে ফেলছি, মানে আমরা এখানে করে নিছি, এইভাবেই নিব আমরা। তো এখানে দেখেন দুটি একই, এই দুটি একই নেওয়ার জন্য আমাকে এখান থেকেই নিতে হচ্ছে, দুটি একই। তাহলে এই যে দেখেন দুটি একই, আমি তাহলে এখানে কি করব, 2C2, কারণ এখানে কি দুটা একই আছে না। অথবা আপনি ভিন্নভাবেও কল্পনা করতে পারেন, দেখেন এভাবেও কল্পনা করতে পারেন। এখানে কয়টা বর্ণ আছে, দুইটা, এরা দুইটা তো একই, এরা একসাথে বাঁধা আছে। আপনি যদি এখানে 1C1 মনে করেন তাও হবে, কেননা এরা দুইটা একই, এটা তো আমি একসাথে রেখে দিছি। এখানে জাস্ট একবার হাত দিয়ে একবার টান দিলেই কয়টা আসবে, দুইটা চলে আসবে। এই জন্য আমি এখানে 1C1ও লিখতে পারি। অথবা আপনি এই পরিপ্রেক্ষিতে একটা শুধু 1ও লিখতে পারেন, যে এখানে বাছাই করার কিছু নাই, আসলে যারা আছে তাদেরকেই দরকার। তো আপনি আসলে যেভাবে বোঝেন বা যেভাবে করেন সেটাই আপনি মনে রাখবেন। তো আমি এখানে এইভাবে বলি যে দুটা আছে, তাহলে 2C2, মানে দুটা ই থেকে দুটা ই নেওয়ার পদ্ধতি হলো এইটা। তাহলে আমার আরো দুটা লাগবে, কেমন সেই দুটা হলো ভিন্ন হইতে হবে। তাহলে ভিন্ন মানে কি, ই বাদে। তাহলে ই বাদে আমার বর্ণ সংখ্যা কয়টা, 3টা। এই 3টা থেকে আমাকে নেওয়া লাগতেছে কয়টা, 2টা। তাহলে 3টা থেকে 2টা নেওয়ার পদ্ধতি কোনটা, এটা। তাহলে এই যে এখানে নিলাম 2টা, গুণ মানে হলো এবং, তাহলে এখান থেকে নিলাম 2টা এবং এখান থেকে নিলাম 2টা, 2 আর 2 কয়টা হলো, 4টা হলো। সবাই কি বুঝছি ভাই? তাহলে এটা আপনারা বলেন তো ভাই, এটা কি হবে? আহ, 3C1, হ্যাঁ, এটা আশা করি সবাই বুঝছেন। তাহলে এখন আমাদের এই যে সমাবেশ সংখ্যা, আমরা এর আগে দল গঠন করার অঙ্ক করছিলাম না, কিভাবে দল গঠন করা অঙ্ক করে, সেভাবে আমাদের লিখতে হবে। যে তাহলে মোট সমাবেশ সংখ্যা 4C4 অথবা 2C2 ইন্টু 3C2 অথবা 3C3 ইন্টু 3C1। এই সবগুলো ক্যালকুলেটরে চাপলে যেটা হবে সেটাই আমাদের রেজাল্ট। তাহলে এটা চাপলে হবে হলো 7 হবে, এটাই আমাদের আনসার। অঙ্ক শেষ, কিন্তু অঙ্ক আরো আছে। আর এখন এই প্রশ্নটা আবার ঘুরিয়ে একটু অন্যভাবে আসতে পারে। আপনারা যদি এটুকু বুঝে থাকেন তাহলে আমি পরের টুকুতে চলে যাই। বুঝছেন সবাই ভাই? ওকে, এখন দেখেন এখানে আপনাকে বলছিল যে এই শব্দটা থেকে 4টি বর্ণকে কত ভাবে সাজানো যায়। এখন যদি আপনাকে প্রশ্নটা ঘুরিয়ে দিয়ে বলতো যে এই শব্দটা থেকে 4টি বর্ণকে বাছাই করে বা 4টি বর্ণকে নিয়ে কতগুলো শব্দ বানানো যায়, আচ্ছা আপনারা বলেন তো, শব্দ বানানো এই কথাটা ইতিপূর্বে আমরা কোথায় শুনছিলাম? মনে নাই? হ্যাঁ, বিন্যাসে শুনছিলাম আমরা। বিন্যাসের নাম অপর নামই তো ছিল, বিন্যাস মানে হলো সাজানো ব্যবস্থা বা শব্দ গঠন করা। তার মানে আমাকে যদি বলে যে এখান থেকে 4টি বর্ণকে কতভাবে বিন্যাস করা যায় অথবা শব্দ তৈরি করা যায়, তাহলে আমাকে আরেকটু কাজ করতে হবে। সেটা কি কাজ? এবার আমরা বিন্যাস করব। দেখেন বিন্যাস করতে হবে কয়জনকে, বিন্যাস করতে হবে 4 জনকে। তার মানে এই পর্যন্ত ম্যাথ আমাকে করতেই হবে, এই পর্যন্ত ম্যাথ আমাকে করতেই হবে। কেননা এই পর্যন্তর কাজ হলো কি, বাছাই করা। এরপরে কাজ কি? এরপরে কাজ হলো বিন্যাস করা। তাহলে চলেন, এখানে 4C4 দিয়ে আমি 4টাকে কি করছি, বাছাই করে নিছি। তাহলে আমি এভাবে লিখবো 4C4, 4টাকে নিলাম এবং 4 ফ্যাক্টোরিয়াল, 4টাকে সাজালাম।
চারটাকে নিলাম এবং চারটাকে কি করলাম, সাজালাম। তাহলে আমার কিন্তু এটা কি হয়ে গেল, শব্দ তৈরি হয়ে গেল। কিভাবে শব্দ তৈরি হয়ে গেল, চারটা বর্ণ আমি আগে প্রথমে বাছাই করলাম, পরে ওই চারটা বর্ণ দিয়ে আমি একটা শব্দ তৈরি করলাম অথবা বিন্যাস করলাম। আপনার কি একটা স্টেপ বুঝতে পারছেন? ওকে, পরের ক্ষেত্রেও কি, তাহলে আগে বাছাই করেন। আপনি বাছাই করবেন কিভাবে, 2C2 ইন্টু 3C2, এটা আপনি বাছাই করে ফেলছেন। এখন তার বিন্যাস সংখ্যা কি, বিন্যাস সংখ্যা হলো ফ্যাক্টোরিয়াল 4, কিন্তু গরুর রচনা আছে দেখেন দুইটা ই একই, এই জন্য এটা হলো আমাদের গরুর রচনা। সবাই কি বুঝতেছি? এরপরে পরবর্তী স্টেপ দেখেন, C3C3 ইন্টু 3C1, এটা হলো চারটাকে বাছাই করলাম এবং চারটাকে সাজাবো কিভাবে, 4 ফ্যাক্টোরিয়াল কিন্তু গরুর রচনা 3 ফ্যাক্টোরিয়াল। আমি ঠিক এইভাবে লিখে ক্যালকুলেশন করে এখানে কি পাইলাম, সমাবেশ। ঠিক আপনি যে এইগুলো লিখে যদি নিচে একটু ক্যালকুলেশন করেন তাহলে এখান থেকে পাবেন বিন্যাস। ব্যাপারটা কি বুঝতে পারছি ভাই? ওকে, এখন আমি একটা ছোট্ট কথা বলে রাখি আপনাদেরকে। আমরা যখন সমাবেশে বলছিলাম যে আসমাউল থেকে চারটা বর্ণ নিয়ে কতগুলো শব্দ তৈরি করা যায়, এখানে আসলে কথাটা শুধুমাত্র বিন্যাসের ছিল না, এর ভিতরে সমাবেশও লুকিয়ে ছিল। কিন্তু ওই সময় আমি সমাবেশ আপনাকে পড়াইনি, এই জন্য আমি ওটা বলিওনি, ঠিক আছে? আসলে আসমাউল থেকে কোন চারটা বর্ণ সেটা তো আমাকে বলেনি। তাহলে চারটা বর্ণ যদি আমাকে বাছাই করার দরকার পড়ে, তাহলে অবশ্যই তাকে আগে সমাবেশ করে সেখান থেকে আগে বাছাই করে নিতে হবে। বাছাই করে নেওয়ার পরে তারপরে আমাকে কি করতে হবে, বিন্যাস করতে হবে। সবাই কি বুঝতে পারছি ভাই? তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে হলো ভাই, এই কেসটা হলো মেইন, এই কেস। তবে আমি আপনাদেরকে বলে রাখি, বর্তমানে ইন্টারমিডিয়েটের যতগুলো বই আছে, আর বই তো ইন্টারমিডিয়েট বইয়ের বাইরে থাকে, এগুলো অঙ্ক কখনো আসবে না। এই অঙ্কগুলো অন্তত বানাইয়া দিবে না স্যারেরা। ইন্টারমিডিয়েটের যতগুলো বই আছে সর্বোচ্চ কেজ আছে 4টা। সর্বোচ্চ কেজ আছে কয়টা? 4টা। তো আপনারা মোটামুটি একটু দেখলেই এখন বুঝে যাবেন যে এই দুটি একই। আমি আরেকটা কেজ নিয়ে আলোচনা করি, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। আমি 2টা করাবো, আর বাকি যে 2টা থাকবে ওই 2টা আপনাদের করতে হবে। পারবেন না? ইনশাআল্লাহ। তাহলে আমি আর একটা বড় ম্যাথের কেজ নিয়ে আলোচনা করি। কেজ, আচ্ছা আপনাদের কাছে, আমার কাছে কেন যেন মনে হয় যে এই শব্দ থেকে শুধু কেজগুলোই আমার কাছে কঠিন লাগে। আপনাদের কাছে কি এই সমাবেশ বা এই বিন্যাস কি কঠিন লাগছে আপনাদের কাছে? আসলে এটা কঠিন না, কঠিন হয়েছে যে খালি কেজগুলো লেখা। তাহলে ভাই আমরা কি সামনের দিকে যাব এখন? উফ, আমার অবস্থা খুব খারাপ ভাই। গলার কোনো পরিবর্তন লক্ষ্য করতেছেন আপনারা? গলা মোটা হয়ে গেছে। না ভাই, বেশি খাইনি, আমি খুব বেশি খাই না। 7টা থেকে একটা ব্যাচ ছিল, এটা অফ করেছিলাম। তো 7টার ব্যাচটা অন করার পর থেকে আসলে খুব সকালে ভোরে উঠতে হয়। আর আমার কথা হয়েছে যে আমার ঘুম যদি কম হয় তাহলে আমার গলা ভেঙে যায়। গলা যাবে আর কিছুদিনের ভিতরে মনে হইতেছে। ওকে, আরেকটা শব্দ তাহলে আমরা নিই, ইঞ্জিনিয়ারিং। এটা একটু বড় শব্দ আছে, ENGINERING, ইঞ্জিনিয়ারিং। তো এটার যদি আমরা কেস লিখি, ওই 4টা বর্ণই এটা থেকে, ওই প্রত্যেক বইতে কেন যেন প্রত্যেকটা অঙ্ক 4টা বর্ণতেই দেওয়া আছে, 4টা বর্ণতেই। ও ইঞ্জিনিয়ারিং, RING, বয়স হয়েছে তো ভাই, মনে থাকে না। আসেন কেসগুলো লিখি। তো আমি বলছিলাম যে কেস লেখার আগে আমরা ওরা একই রকম যেগুলো বা সেগুলো একটু আলাদা করে নেব। যেমন হলো 3টা, N হলো 3টা,
আই হলো 2টা, জি হলো 2টা। দেখেন তো ভাই, সবাই একটু চেক করে দেখেন, ঠিক আছে? আর একজন বাকি কে দেখেন তো, 3 3 6 7 8 9 10, ও না বাকি না, ঠিকই আছে, ঠিক আছে। তাহলে এবার আমরা কেস লিখি। কেস 1 নম্বর কেস হলো, আমি বললাম 4টি ভিন্ন, 4টি ভিন্ন। তাহলে বলেন তো ভিন্ন নেওয়ার জায়গা কয়টা? ভিন্ন নেওয়ার জায়গা হলো ই, এন, আই, জি আর হলো আর। এই কয়টা থেকে যদি আপনি নেন তাহলে সবগুলো বর্ণ কেমন পাবেন? ভিন্ন পাবেন। এরপরে আমরা কি বলতে পারি যে দুটি ভিন্ন আর দুটি একইটা একটু আগে লিখতে হবে, একইটা একটু আগে লিখতে হবে। দুটি একই আর দুটি ভিন্ন, দুটি একই দুটি ভিন্ন, তাহলে 4টা হয়ে যায়। তাহলে দুটি একই, একই নেওয়ার গুলো কে কে আছে? ই আছে, এন আছে, আই আছে, জি আছে। এগুলো হলো দুটি একই নেওয়ার মতো জায়গা। আর দুটি ভিন্ন, ভিন্ন এখানে কে আছে? শুধু আর আছে, ওটা পরের বিষয়, পরে দেখতেছি। এরপরে আমরা বলতে পারি কি, 3টি একই, একটি ভিন্ন। তাহলে 3টি একই নেওয়ার জায়গা কোথায় কোথায়? এখানে আমাদের ই আছে 3টা, তারপরে এন আছে 3টা। আর ভিন্ন নেওয়ার জায়গা কোথায়? ভিন্ন নেওয়ার জায়গা হলো আই, তারপরে হলো জি, তারপরে হইল আর। এগুলো হলো ভিন্ন নেওয়ার জায়গা। আর এরপরে আমরা বলতে পারি যে দুটি একই, দুটি একই, দুটি একই, দুটি একই। তাহলে সেগুলো কোথায়? সেগুলো হলো যে ই, ই, এন, এন, আই, আই, জি, জি। কেসগুলো কি সবাই একটু বুঝতে পারছেন ভাই? কেসগুলো কি সবাই বুঝতে পারছেন ভাই আপনারা? এই অঙ্কগুলো কিন্তু একটু আপনার চিন্তা ভাবনার অঙ্ক, মানে এত সহজ হবে না। একটা জায়গায় খালি ছোট্ট একটা ভুল হয়ে যাবে, পুরো অঙ্ক শেষ। আমাদের ডুয়েট অ্যাডমিশনে ইতিপূর্বে এই ধরনের অঙ্ক আসেনি। আমি কিন্তু আপনাদের একটা কথা বলে রাখছি, আমি যদি ইতিপূর্ব শব্দটা ব্যবহার করি সেটা হলো 2011 সালের, 2011 সাল থেকে এই দিকে, তার পিছনে না। কেন? আমি জানি 2011 সাল থেকে, তার পিছনের গুলো আমি জানি না। তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই অঙ্কগুলো কিন্তু আবার অনেক আসছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই অঙ্কগুলো অনেক আসছে। তাহলে যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয় বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েটে অনেকবার এই অঙ্কগুলো আসছে, সুতরাং এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট করতে হবে। কোনো না কোনো বার ডুয়েটেও আসবে, আজ হোক কাল হোক অঙ্ক আসবে। তাহলে ভাই চলেন, এই অনেকেই কথা বলেনি, খালি একজন বলছেন, বাকিরা কই? বাকিরা বলেন, এই কেসগুলো কি বুঝছেন নাকি? কোথাও সমস্যা থাকলে কথা বলেন। এরকম করে কি নিতে পারি না ভাই? আমরা কিভাবে নেব সেটা পরের বিষয়, কিন্তু এভাবে তো নিতে পারি যে দুটা এন নেব, দুটা ই নেব, বাস চারটা হয়ে গেল। দুটা এন নেব, দুটা ই নেব, 4টা হয়ে গেল। এবার একটু বোঝার বিষয় আছে এই জায়গায়, আসেন। সমাবেশ বলছে 4টি ভিন্ন। তাহলে এখানে ভিন্ন বর্ণ কয়টা দেখেন? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। কোনো কথাবার্তা নাই, খুবই সোজা। 5C4, কাজ শেষ। এটার সাথে এটা, সবাই বুঝছি ভাই? এই জায়গাটা একটু, হ্যাঁ, সাদি আফাও দেখি আজকে কথা বলেন না কেউ, সবাই আজকে চুপচাপ। কি যেন অবস্থা? শীত বেশি ভাই আজকে আমাদের এখানে, বেশ ভালোই শীত। আসেন আসেন, এবার কি দুটি একই, খুব ভালো করে খেয়াল করেন। এই জায়গাটা একটু অন্যরকম মনে হবে আপনার কাছে।
এটা এটা যদি আপনি দেখে ফেলেন তাহলে আপনার আর নতুন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না। এখন বলছি কি দুটি একই, তাহলে দুটি একই নেওয়ার জায়গা কয়টা আমার টোটাল? এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। ভালো করে খেয়াল করেন, আমি যদি 4C1 করি তাহলে কি হলো? এই চারটা জায়গার যে কোনো একটা জায়গা চলে গেল না ভাই? আর এগুলো তো জোড়া জোড়া, একটা জায়গা চলে যাওয়া মানেই কয়টা যাওয়া? দুইটা যাওয়া। একটা চলে যাওয়া মানেই কয়টা? দুইটা যাওয়া। তার মানে এখানে 4C1 করছি মানে কি? 4C1 করছি মানে আমার এখানে দুইটা চলে গেছে, কিন্তু ওই দুইটা কে আমরা জানি না, তবে আমরা এতটুকু কনফার্ম যে এই চারটার ভিতরে যে কোনো একটা, আমি ধরে নিলাম ওই চারটার ভিতরে যে কোনো একটা গেছে। তাহলে দেখেন এখানে ভিন্ন কারা কারা হয়? ভিন্ন হয় এন, আই, জি আর হলো আর। এরা সবাই ভিন্ন হয় না? এরা সবাই ভিন্ন হয়। সেটা কয়জন? 1 2 3 4জন ভিন্ন। তাহলে 4জন ভিন্ন থেকে আমাকে নিতে হবে কয়জন? 2 জন। তাহলে এবং 4C2। বুঝছি কি ভাই? অন্যরা রিভাত ভাই বুঝছেন? হ্যাঁ, কথা বলবেন ভাই। আমি অনেক ফ্রি মানুষ, ধরেন এইগুলো কাজে আমার বিরক্ত লাগে না। গলার একটু প্রবলেম, এই জন্য কষ্ট হবে হয়তোবা, কিন্তু আমার এই কাজগুলোতে বিরক্ত লাগে না। এই জন্য যার যতবার বোঝা দরকার বুঝে নেবেন। আর আমি তো বলছি যে একজন ওই যদি যাদের মনে হবে যে এত পেশাল পারি কেন, এত ঘুরাই কেন, একবার বুঝালেই তো হয়, মানে ওনাদের আমার সাথে এই কোর্স করারই দরকার নেই। যারা পারে তাদের জন্য এই কোর্স না। হ্যাঁ হ্যাঁ, শিওর, আসেন। এই যে দেখেন, একটু রেডি করে নিই। হ্যাঁ, ওকে, খুব ভালো করে। এখানে বলছি কি দুটা একই। দেখেন আমি এই যে দুটা করে এদেরকে একটা বস্তার ভিতরে উঠাই, মানে বেঁধে রেখে দিছি। অথবা আমার একটা কোনো পটের ভিতরে চারটা মগ বা পটের ভিতরে বা বাক্সের ভিতরে আমরা এভাবে চারটা বাক্সে দুটা করে রেখে দিছি। এখন আমাকে বলতেছে দুটি একই, এটা নিতে হবে। তাহলে আমার টোটাল বাক্স কয়টা বলেন তো? চারটা বাক্স থেকে আমাকে কয়টা বাক্স টান দিতে হচ্ছে? একটা বাক্স। তাহলে চারটা থেকে একটা বাক্স বাছাই করার পদ্ধতি কি? চারটা থেকে একটা বাক্স বাছাই করার পদ্ধতি হলো 4C1। এটা কি বুঝছি ভাই? এই যে চারটা বাক্স থেকে, আচ্ছা আমরা সুন্দর করে বলি, এই যে এর মতো করে কি বাস্ক, চারটা বাস্ক থেকে একটা মনে করেন যে টান দিলাম, সিকান্দার বাক্স, চারটা বাক্স থেকে একটা টান দিলাম। এখন একটা বাক্সের ভিতর কয়টা ছিল বলেন? দুইটা ছিল না? তাহলে একটা বাক্স টান দেওয়া মানে কি? দুইটা চলে আসছে আমার কাছে, দুইটা বর্ণ আসছে। সেই দুইটা কোন দুইটা? সেই দুইটা হইতে পারে ই, সেই দুইটা হইতে পারে এন, সেই দুইটা হইতে পারে আই, সেই দুইটা হইতে পারে জি। তো সেই দুইটা যেটাই হোক না কেন, আমি যদি সেই দুইটা জি মনে করি, তাহলে ভিন্ন বর্ণ কার কতগুলো আছে? আই, এন, ই, আর। এরা কি ভিন্ন না? অথবা আমি যদি মনে করি যে আমার সেই দুইটা বর্ণ এন আসছে, তাহলে ই, আই, জি, আর এরা তো তখন ভিন্ন, তাই না? তার মানে সব সময় আমার ভিন্ন বর্ণ হচ্ছে কয়টা? চারটা। যেমন এনই যদি মনে করি যে সেটা এন গেছে, তাহলে ভিন্ন কি? ই, আই, আর হলো জি, আর হলো আর। এই চারটা হলো আমার ভিন্ন। এদের তো আমরা আর কোনো বাক্সে ঢুকাইনি, এরা তো একেবারে সিঙ্গেল, একবারে একটা সিঙ্গেল। তাহলে এখান থেকে আমার দুটা যদি নিতে হয়, তাহলে আমি কিভাবে টানবো? 4C2। ক্লিয়ার? তাহলে 2 আর 2 কত হয়ে গেল? 4 হয়ে গেল। এখন কি বুঝছি? আরাফাত ভাই, রিফাত ভাই, সাদিয়া আফরিন, হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে ভাই এখানে আসি। বলছি যে তিনটি একই। তাহলে দেখেন এখন আমরা তো তিনটা করে বাক্সের ভিতরে ঢুকাই রাখছি, আর প্রবলেম হবে না আপনাদের। এখন আপনারা বুঝে ফেলবেন, তিনটা করে বাক্সের ভিতরে রেখেই দিছি। এখন আমার বাক্স কয়টা? দুইটা। এই যে দুইটা থেকে যদি আমি একটা টান দিই, তাহলে এর একটা বাক্স চলে গেছে, মানে তিনটা বর্ণ চলে গেছে। তাহলে তিনটা বর্ণ যে গেছে, সেই তিনটা কোন তিনটা? এই তিনটার ভিতরে, এই দুইটার ভিতরে যে কোনো একটা। তাহলে সেই একটা যদি ই হয়, তাহলে ভিন্ন বর্ণ কোনগুলা? এখানে আই, জি, আর তো আছে,
তার সাথে এনও তো ভিন্ন। তাহলে এই ভিন্ন বর্ণ কয়টা হচ্ছে? 4টা। এই 4টা বর্ণ থেকে আমার দরকার হচ্ছে কয়টা? একটা। তাহলে আমি 4C1 করতে পারি। সবাই কি বুঝছি ভাই? ভেরি গুড। এবার দেখেন বলছে যে দুটি একই। আচ্ছা, এখানে এগুলো এরা তো সবাই একই। আমি এই 4টা জিনিসকে 4টা বাক্সের ভিতরে রেখে দিছি। তাহলে দুটি একই আর দুটি একই মানে কি? এর ভিতর থেকে যদি আমি যে কোনো দুইটা নিই তাহলে সেই কথা হলো না যে দুটি একই হলো? যে কোনো দুইটা নিলাম, কি বলেন? তাহলে আমি হ্যাঁ, একেবারে আমি 4C2 করে ফেললাম, 4C2 করলাম। 4C2 মানে কি? দুইটা বাক্স আসা, আর দুইটা বাক্স আসলে কি হবে? একটা বাক্সতে দুটি একই থাকবে আর একটা বাক্সতে দুটি একই থাকবে, বাস কাজ শেষ। ওকে, 4C1 ইন্টু 4C1, 4C1 করলে পরে 3C1 করতে হবে। 4C1 করলে তো ভাই ওর ভিতরে আর 4 থাকে না। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে, হ্যাঁ ওইভাবে করেন না, আপনি এভাবে প্র্যাকটিস করার সময় এভাবে করেন যে 4টা বাক্সের ভিতর থেকে 2টা নিলাম আর 4C2। ওকে, বাকিটুকু কি আপনারা লিখতে পারবেন না ভাই? এই যে নিচে যে লেখে টান দিয়ে এগুলো যোগ করে 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 করে, তাহলে এগুলো একটু সবাই করে ফেলেন। আর এরপরে যদি সমাবেশও চাই, সমাবেশ, তাহলে তো জাস্ট বাছাই হয়েই থাকলো, শুধুমাত্র তাদেরকে কি করবেন? এই সমাবেশ কেন, বিন্যাস বাছাই তো হয়েই থাকলো, তারপরে আপনারা শুধু তাদেরকে কি করবেন? বিন্যাস করবেন। তবে বিন্যাস করার সময় গরুর রচনাটা খুব ভালো করে খেয়াল করবেন। ওকে, এই অঙ্কগুলো যদি আমি প্রথম দিন করাইতাম, বুঝছেন, তাহলে আপনারা আমাকে পুরো পাগল বানাই ফেলতেন। তো এই অঙ্কগুলো পরে কেন করতেছি? কারণ এখন অনেক দিন ধরে আপনি বিন্যাস সমাবেশ নাড়াচাড়া করছেন, আপনারা অনেকবার অঙ্ক করছেন, অঙ্কগুলো অনেক ইজি মনে হয়েছে, বিন্যাস কি সমাবেশ কি এই জিনিসগুলো আস্তে আস্তে আপনারা বুঝে গেছেন। এখন করাইলাম, আপনাদের কাছে সহজ মনে হয়েছে। এজন্য মোটামুটি আমার কোর্সটা আমি আপনাদেরকে যেভাবে পড়াইতেছি, আমি ঠিক গাজীপুরে আমার কোচিং এবং যেগুলো ব্যাচ আছে ঠিক এভাবেই ক্লাসগুলো নিই। আমার ধরেন লাইভ ক্লাসও যখন আমি নিই, একবার আমার সামনে যখন ব্যাচে ক্লাসও নিই, তখনও আমার বীজগণিত শেষ করতে কম করে হলেও 22টা ক্লাস লাগে বীজগণিতের A to Z শেষ করতে। বুঝতে পারছেন, একটু সময় লাগে। তবে হ্যাঁ, ইনশাল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ বোঝা যায় যে শেষ যে হয় সেটা ভালোভাবেই শেষ হয়, মানে এমনি শেষ হওয়ার মতো না। প্রত্যেকটা স্টুডেন্টই আলহামদুলিল্লাহ শিখতে পারে। একটা ব্যাচে তো অনেক থাকে, ধরেন কম করে হলেও 20 থেকে 25 জন লোক থাকে, তবে যারা আগ্রহ নিয়ে বসে থাকে প্রত্যেকেই শিখতে পারে। এইভাবে ধরে ধরে একটা করে অঙ্ক সলভ করে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে 22টা ক্লাস নেওয়ার পরেও যদি কেউ বীজগণিত না শিখতে পারে তাহলে কি হবে বলেন? এরকম বিষয়। আর আপনাদের সিলেবাসের ভিতরে সবচেয়ে বড় সিলেবাস ভাই হলো ক্যালকুলাস পার্টটুকু। আর মূলত শিখার বিষয়গুলো আছে ক্যালকুলাসের ভিতরে। এখানে এত ছোট 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 জিনিস, ক্যালকুলাস কোর্সটা শেষ করতে অনেক দিন সময় লাগে। মানে এখানে শিখতে হবে, মেইন কথা আপনাকে পারতে হবে। ওই 20টা অঙ্ক 30টা অঙ্ক এই যে বীজগণিতের মতো যেরকম করাইতেছি, এ কয়টা ও কয়টা ওই কয়টা, এভাবে খুব একটা কাজ হয় না। তবে সিলেবাসটাকে খুব সুন্দর করে গোছাইয়ে নিয়ে ওইখানে জিনিসগুলো শিখতে হয়, পারতে হয়। ডিফারেন্সিয়েশন কিভাবে হয়, ইন্টিগ্রেশন কিভাবে হয়, এটা যখন আপনি শিখে যাবেন তখন আর আপনার কাছে সিলেবাস বড় মনে হবে না, তখন সিলেবাস ছোট্ট মনে হবে। তবে ক্যালকুলাসে আরো অনেক বেশি ক্লাস লাগে, কম করে হলেও 25 থেকে 26টা ক্লাস লাগে ক্যালকুলাসে। আমরা কি ভাই সামনের দিকে যাব? ওকে, টুকিটাকি আপনাদের যে সমস্যাগুলো থাকে এগুলো তো ডে বাই ডে সলভ করে দেব। একটা ভাই মনে হয় আপনাদের ভিতরে কে যেন একটা পোস্ট করছিলেন যে কোন অঙ্কটা যেন বুঝতে পারতেছিলেন না, কে সে আছেন এখানে? হ্যাঁ হ্যাঁ, ও 32 নাম্বার। আচ্ছা, ওই এক অঙ্কের জন্য আমরা সবাই মিলে এদিকে না যাই, আমি করবো হয়নি কি ওই অঙ্কটা এইভাবে ভিডিও করে আমি গ্রুপে আপলোড করে দেবো, উনি দেখে নেবেন। কি বলেন আপনারা, কি বলেন? ওকে, একটু পিছনের কথা বলি, সেটা হলো যে যারা
সিলেবাস বেশি বড় করতে চান না, শর্ট কোর্সে রিস্ক নিতে চান, শর্ট কোর্সে রিস্ক নিতে চান, সিলেবাস বেশি বড় করতে চান না, তাদের জন্য সিলেবাস কিন্তু মোটামুটি শেষ, শুধু জটিল বাকি আছে, জটিল, শুধু জটিল বাকি আছে, তাদের জন্য সিলেবাস শেষ। কিন্তু আপনারা, আমার পরামর্শ থাকবে, আপনারা যেহেতু সময় পাচ্ছেন, এখন মাত্র ষষ্ঠ পর্ব, চতুর্থ পর্ব, তো আপনারা তো এইদিকে সময় পাইতেছেন, অঙ্কগুলো তো আপনারা এখনই করে ফেলতেছেন, তো এত সময় পাইতেছেন, আপনারা বাদ দিবেন কেন? বাদ দিয়েন না, মানে আমার পরামর্শ থাকবে যে বাদ দিয়েন না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, পুরোটা কমপ্লিট করবেন, তারপরে সিদ্ধান্ত হবে যে কি। তবে লেস ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আমি সেভাবেই করাই, ধরেন মূলত ওর ভিতর থেকে যা আসবে বা যা করা দরকার তাই আসবে। এই আজকে মনে হয় আমি নতুন চ্যাপ্টারে যেতেই পারবো না, পিছনে আরেকটা প্রমাণ আছে, একেবারে ভেরি 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 ইম্পর্টেন্ট। বিন্যাসের একটা বিন্যাসের একটা প্রমাণ আছে, একটু দেখাই তো, দাঁড়ান তো। 2n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু, প্রমাণ করতে বলছে, এটা করাইছি, গুড গুড গুড, ভেরি গুড। আচ্ছা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সুন্দর করে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা চলে যাব। তবে এখানে গিয়েও খুব একটা লাভ হবে না, কেননা যারা আমার এখন ক্লাস করতেছেন, আমরা যখন ওই যে ডেমো ক্লাস করাইছিলাম একটা দুইটা, তখন কিন্তু আমরা এই জটিল নিয়ে একটু আলোচনা করছিলাম। আচ্ছা, ওই ক্লাসগুলো মিস করছেন এরকম কেউ কি এখানে আছেন যে ডেমো ক্লাসগুলো করার সময়? আচ্ছা, তাহলে আমি একটু একটু করে সামনের দিকে যাই, ঠিক আছে? সামনের দিন থেকে আমরা মূলত ওই জটিলের অঙ্কগুলো সলভ করা শুরু করে দেব। একটা ক্লাস, দুইটা ক্লাস হইলে আমাদের জটিলের অঙ্ক সলভ হয়ে যাবে। জটিল সংখ্যা কোনগুলো? যদি কখনো আমরা রুটের ভিতরে কোনো ঋণাত্মক মান দেখি, তাহলে সেই সংখ্যাকে জটিল সংখ্যা বলবো। জটিলের অনেকগুলো নাম আছে, জটিল, অবাস্তব, কাল্পনিক, ইমাজিনারি। যদি রুটের ভিতরে কখনো নেগেটিভ মান দেখি, তবে সেই সংখ্যাগুলোকে বা তাদেরকে আমরা কি বলবো? অবাস্তব বা জটিল সংখ্যা বলবো। তাহলে বাস্তব সংখ্যা কোনগুলো? বাস্তব সংখ্যা হলো যেগুলো অবাস্তব না সেগুলো বাস্তব, যেগুলো অবাস্তব না সেগুলো বাস্তব। কেননা এক কথায় বাস্তবের সংজ্ঞা বলাটা কঠিন ব্যাপার, কিন্তু এক কথায় অবাস্তবের সংজ্ঞা বলা যায়। এক কথায় অবাস্তবের সংজ্ঞা কি? যদি রুটের ভিতরে নেগেটিভ থাকে, তাহলে সেটা, হ্যাঁ, তাহলে সেটা জটিল বা অবাস্তব। তো দেখেন, এই যে -3, এটা একটা জটিল নাম্বার। এই যে -4, এটা একটা জটিল নাম্বার। -5, এগুলো এক একটা জটিল নাম্বার। তো এরকম যখন অনেকগুলো জটিল নাম্বারের আমরা ক্যালকুলেশন করি, তখন আমাদের ক্যালকুলেটর বলেন, কম্পিউটার বলেন, এরা সাধারণত হিসাব করতে পারে না। কম্পিউটার পারে না, ক্যালকুলেটরে এখন কম্পিউটার পারে না তা না, কম্পিউটারও পারে, কিন্তু কম্পিউটারকে পারানোর জন্য অনেক ব্যবস্থা করতে হয়। আর আপনাদের যখন আপডেট ক্যালকুলেটর যারা ব্যবহার করেন, ওই ক্যালকুলেটরগুলো জটিলের রেজাল্ট মোটামুটি দেখায়, আশেপাশে একটা দেখায়। তো অল্প কিছুদিন আগেও এই জটিলের হিসাবগুলো ক্যালকুলেটর বা কম্পিউটার করতে পারতো না আসলে, কিন্তু আমাদের মানুষের জন্য হিসাব করা সহজ হইলেও একেবারে জেনারেল বাস্তব সংখ্যার হিসাবটা যেরকম সহজ সেরকম না। ধরেন দেখেন, এই জিনিসগুলো যদি আমরা গুণ করি, তাহলে আমার নাম বা আমার সংখ্যাটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? কেউ বলতে পারবেন? কি দেখে বুঝলেন যে ধনাত্মক হবে? ভেরি গুড। জোড় সংখ্যক থাকলেই কি হয়? ধনাত্মক হয়। আমি যদি ভাই এখানে যদি আর একটা দিতাম, তাহলে কি হইতো? মাইনাস হইতো। তার মানে বাস্তব সংখ্যার সাইনগুলো আমরা সব খুব সহজেই ক্যালকুলেশন করতে পারি। যদি সংখ্যা থাকে জোড় সংখ্যক, তাহলে সাইন হয় পজিটিভ। সংখ্যা যদি হয় বিজোড় সংখ্যক, তাহলে সাইন হয় নেগেটিভ। কিন্তু জটিল সংখ্যার ক্ষেত্রে এরকম শর্টকাট কোনো হিসাব নাই, এটা এক এক সময়ে এক এক রকম, যার কারণে এই হিসাবগুলো আমাদেরকে কি হয়ে যায়? আমাদের কাছে হিসাবগুলো কঠিন হয়ে যায়। তাহলে সেই হিসাবগুলো সহজ করব কিভাবে?
পদ্ধতি আছে, দুই একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে আমাদের কাছে হিসাবগুলো অনেক সহজ হয়ে যাবে। এই রুট ওভার -3টাকে আমি কি এভাবে লিখতে পারি? এভাবে কি লেখা যায় ভাই? এই রুট ওভার -3 কে এইভাবে লেখা যায়? যদি লেখা যায় তাহলে আজকে থেকে আমরা মুখস্থ রাখবো যে রুট ওভার -1 ইকুয়াল টু আই ধরা যায়। এই আইটা কি? এই আইটাই হলো ইমাজিনারি, এটাই হলো আসলে জটিল। এখন আই করলাম কেন? কারণ আই এর কিছু বৈশিষ্ট্য আছে, স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যগুলোর কারণে জোড় সংখ্যক থাক, বিজোড় সংখ্যক থাক, 100 থাক, 500 থাক, 700 থাক, যতগুলো সাইনই থাক না কেন আমরা এক কথায় তাদের হিসাবটা করে ফেলতে পারবো। এজন্য আমরা হিসাবটা করব কি দিয়ে? আই দিয়ে। আর আমার রুটের ভিতরে যখন নেগেটিভ কিছু থাকবে না তখন কিন্তু আমার হিসাব করা খুব একটা ব্যাপার না, তখন আমার ক্যালকুলেটরে আমাকে পুরো হিসাবটা বের করে দিবে। ঠিক আছে? তাহলে এটা হলো আই আর এটা হলো আমার কত? √3। আমরা যদি এটা থেকে একবারে এটার দিকে তাকাই তাহলে আমরা বলতে পারি যে রুটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেই মাইনাসটা পজিটিভ হয়ে যায়, শুধুমাত্র একটা আই নিতে হয় সামনে। এভাবে সংক্ষেপে কি আমরা বলতে পারি? হ্যাঁ, এভাবে সংক্ষেপে আমরা বলতে পারি। তাহলে ভাই এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? আই √3, আই √4, আই √5। বুঝতে পারছি ভাই? হ্যাঁ ভাই। না না ওগুলো না ওখানে আমার কথাবার্তা না, আমি ওখানে কথা বলতেছি না। আমার কথাবার্তা হলো শুধুমাত্র মাইনাস নিয়ে আর আই নিয়ে, ওগুলো যা হয় হয়ে যাক, ওগুলো আমার দেখার বিষয় না। ঠিক আছে ভাই? ওকে, তাহলে আমরা এভাবে একটা আই দিয়ে ভিতরে নেগেটিভটা কি করে নিতে পারি? পজিটিভ বানায় নিতে পারি। এখন এই আই এর ধর্মটা কি? আমরা আই ইকুয়াল টু মুখস্থ করলাম কি? √1। আই ইকুয়াল টু -1, এটা আমরা মুখস্থ করলাম। আই এর মান হলো এটা। এখন আমি যদি উভয় পাশে বর্গ করি তাহলে কি হয়? আই স্কোয়ার ইকুয়াল টু -1 হয়। সেম ভাবে যদি আই কিউব করি তাহলে আমি লিখতে পারি আই স্কোয়ার আর হলো আই। আই স্কোয়ারের মান কত? -1, তার সাথে ইন্টু কত? আই। যদি গুণ করি তাহলে হয় কত? -আই। এটা কি বুঝছি সবাই? আবার i⁴ যদি করি তাহলে আমি লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার ইকুয়াল টু কত? -1 ইন্টু আই স্কোয়ার ইকুয়াল টু কত? -1। তাহলে -1 সেম ভাবে যদি i⁵ করি তাহলে আমি বলতে পারি i⁴ আর i⁴ এর মান কত? 1, আর আই এখানে সাথে আছে কত? আই। গুণ করলে কত হয়? আই। তাহলে খেয়াল করেন আই এর মানটা এক এক সময় একই রকম হচ্ছে। আই এর মান কখনো -1, আই এর মান কখনো -1, আই এর মান কখনো -আই, আই এর মান কখনো 1, আই এর মান কখনো আই। ঠিক আছে না ভাই? আমরা মনে রাখবো আই এর মান কখনো এই চারটার বাইরে যাবে না, আই এর মান কখনো এই চারটার বাইরে বেরোবে না। আই এর পাওয়ার যত বড়ই হোক না কেন আই এর মান এই চারটার ভিতরে বেরোবে। ঠিক আছে? যেমন আমি যদি বলি i⁶, তাহলে আমি কি লিখবো? i⁵ ইন্টু আই। i⁵ ইকুয়াল টু কত? এই যে আই আর কত হলো আই, আই গুণ করলে আই স্কোয়ার ইকুয়াল টু কত? -1। এই যে -1, এই যে শুরুতে কি ছিল? -1ই ছিল। আচ্ছা, ওই টেকনিকটা সবাইকে দেখাবো। আপনারা যারা জানেন তারা তো জানেনই, কিন্তু যারা ক্লাস মিস করছে ওদের জন্য ওই টেকনিকটা আবার রিপিট করব আমি। তো এই তো হলো আই এর বিষয়। আই এর মান হলো 4টা, কিন্তু ডুয়েট অ্যাডমিশনে যদি একটা অবজেক্টিভ আকারে আসে তাহলে এত ছোট আপনার আসার সম্ভাবনা খুবই কম। আপনাকে বলবে এইরকম 2, 4, 6, 1।
আপনাকে বললো 1 3 5 7 2, আপনাকে বললো 1 2 3 4 5, আপনাকে বললো 1 2 3। এইগুলোর মান যদি আপনাকে বের করতে বলে তখন কিভাবে বের করব আমরা? এ পর্যন্ত কি সবাই বুঝছি? ওকে, যারা ওই ক্লাসগুলো করেননি তারা কথা বলেন, আর যারা ওই ক্লাসগুলো করছিল তারা তো সব জানেই। আচ্ছা, আমি এভাবে মুছতেছি কেন? কারণ একবারে ডিলিট করে দিলে ওগুলো চলে যাবে, এই জন্য একটু সময় নিয়ে মুছতেছি। এখানে যদি বড় একটা ব্রাশ থাকতো যেটা ধরে একবারে এক টানে মোছা যায় তাহলে ভালো হতো, কিন্তু নাই। ওকে, সুন্দরভাবে পরিষ্কার করে ফেলছি। তাহলে এই মানগুলো বের করার জন্য আমাকে কয়েকটা কথা মনে রাখতে হবে। সেটা হলো, যদি জোড় হয় তাহলে প্লাস, যদি বিজোড় হয় তাহলে মাইনাস, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে 1, যদি দশমিক হয় তাহলে আই। এই চারটা কথা যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজেই হয়ে যাবে। এখন এদেরকে কম্পেয়ার করব কাদের সাথে? এদেরকে তুলনা করব কাদের সাথে? এই যে আয়ের উপর যে পাওয়ারগুলো ছিল, এই পাওয়ারগুলোকে 2 দ্বারা ভাগ দেব, 4 দ্বারা না। এই পাওয়ারগুলোকে 2 দ্বারা ভাগ দেব। 2 দ্বারা ভাগ দেওয়ার পরে তার ভাগফল যেটা আসবে সেটার সাথে আমরা এটা করব কি? কম্পেয়ার করব। ভাগফল যেটা আসবে সেটার সাথে আমরা এটা কি করব? কম্পেয়ার করব। ভাই, কারো কাছে কি ক্যালকুলেটর আছে? তাহলে ভাই, ওই যে উপরের যে পাওয়ারটা 2 4 6 1, এই পাওয়ারটা ভাগ করে আপনি একটু আমাকে ভাগফলটা বলেন। এত তাড়াতাড়ি করেন কে? খাইতে দিবেন না? হ্যাঁ, এখন বলেন ভাই, এখন বলেন। 0.5, তাই না? 5 0 1 2 3 0, তারপরে সবকিছু ঠিক আছে এবার? ওকে, তো আপনারা করবেন কি, এইগুলো আপনার এত কিছু চিন্তা করার দরকার নাই। আপনি শুধু এই লাস্টের 2টা লিখে রাখেন এখানে 0.5। এই 0 মানে তো আর এই 0 না, এর সামনে আরো সংখ্যা আছে। তো এইভাবে ভাই এইগুলো বলেন তো একটু, এটা ভাগ করেন তো। এটা সিক্স 7 8 6, এখানে দশমিক নাই, সুতরাং আমার শুধু লাস্টেরটা নিলেই হবে, আমার এত কিছু লাগবে না। পরেরটা সিক্স 1 7, তো এগুলো আপনারা এত কিছু নিয়ে চিন্তা করবেন না। এই যে 2.5টা লিখবেন শুধু। আর এটা তার মানে 1.5। এইভাবে করবেন কি? রনি ভাই এখন মিউট করেন। হ্যালো, এই আমি একটা অনলাইনে ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন দিতেছি। কেন, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ভাই দেখেন, এখন এই যে বললাম না ভাগফলগুলো নিয়ে জাজ করতে হবে, ভাগফলগুলো নিয়ে আপনাকে জাজ করতে হবে। যেমন এটা কি? এটা একটা দশমিক সংখ্যা। এই যে দশমিক থাকলে দেখেন কি হয়? আই হয়। তাহলে আপনি এখানে একটা আই নেন। আর দশমিকের আগে কত? 0। এই যে দশমিকের আগেরটা দেখবেন, দশমিকের আগে কত? 0, তার সাথে নিশ্চয়ই কোনো সংখ্যা আছে। এই যে কত ছিল? 1 2 3 ছিল। সুতরাং এই সংখ্যাটা জোর, আর এই সংখ্যাটা জোর হইলে কি হয়? প্লাস হয়। তো প্লাস তো দেওয়া লাগে না, সুতরাং এটার মান হলো এটা। আমি আপনাদেরকে নিয়ে বলে বলে ধীরে ধীরে করাইতেছি দেখে এত সময় লাগতেছে। আপনার নিজে নিজেরে বের করতে, এক একটা বের করতে 5 সেকেন্ড করে সময় লাগবে, 5 সেকেন্ড। তাহলে এটার জন্য দেখেন, এটা কি পূর্ণ সংখ্যা?
এখানে পূর্ণ সংখ্যা হলে কি হয় 1 হয়, তাহলে আমরা লিখবো 1। এটা জোর না বেজোর? জোর, তাহলে জোর হলে কি হয় প্লাস, এর সামনে প্লাস দেওয়ার দরকার নেই। এটা দেখেন দশমিক, দশমিক হলে কি হয় আই হয়, দশমিকের আগের সংখ্যা কি জোর, তার মানে কি প্লাস। এটা কি দশমিক, দশমিক হলে কি হয় আগের সংখ্যা কি বিজোড়, বিজোড় হলে কি হয় মাইনাস হয়। টেকনিকটা কি সবাই বুঝছেন? সবাই কথা বলবেন। সবাই বুঝছে, যাক আলহামদুলিল্লাহ। তাহলে এই হলো আমাদের আয়ের কাহিনী, আয়ের কাহিনী শেষ। আয়ের মান যদি এভাবে থাকে তাহলে আপনারা এভাবে বের করবেন। এবার দেখি বর্গমূল নির্ণয়। বর্গমূল, বর্গমূল কাদেরকে বলতেছি? বর্গের মূল। ধরেন 4, আমি যদি এটাকে লিখতে পারি 2 স্কয়ার, তাহলে এই উপরের দুইটা হলো বর্গ, নিচের দুইটা হলো কি তার মূল। সুতরাং আমি লিখতে পারি অতএব 4-এর মানে 4-এর বর্গমূল যদি আমাকে বের করতে বলে তাহলে আমি বলতে পারি নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল 2। কিন্তু যেহেতু বর্গমূল নির্ণয় করতে বলছে, যেহেতু বর্গমূল নির্ণয় করতে বলছে, যতর মূল নির্ণয় করতে বলবে আমরা জানি যে ততগুলো মূল বেরোবে, ততগুলো মান বেরোবে। এখানে বর্গমূল নির্ণয় করতে বলছে, তার মানে এখানে মূল বেরোবে কয়টা? 2টা, মানে মান বেরোবে 2টা। এজন্য বর্গমূল নির্ণয় করলে আমরা সামনে একটা কি দেব? প্লাস মাইনাস দেব। সবাই কি বুঝছেন? এটার বর্গমূল কত? প্লাস মাইনাস 4। ওকে, এটার বর্গমূল কত? প্লাস মাইনাস 8। তো এই তো আপনারা পারে যাচ্ছেন, কিন্তু এগুলো আসবে না ভাই, এই এত সহজ জিনিস আসবে না। এই বর্গমূল রিলেটেড কেমন প্রশ্ন আসতে পারে সেটা আমরা দেখি। এগুলো ইম্পর্টেন্ট টপিক না, এগুলো কোনো ইম্পর্টেন্ট টপিক না, আগেই বলতেছি। মনে করেন এরকম থাকলো 7 - 30 √-2, বললো যে এত এর বর্গমূল নির্ণয় করো। এখন এটা তো পূর্ণবর্গ নাম্বার না, এটা তো আপনি চাইলে মাথার উপরে হোল স্কয়ার আনতে পারবেন না। যেহেতু এখানে পদ সংখ্যা 2টা, এটা একটা পদ, এটা একটা পদ, সুতরাং এর মাথার উপরে হোল স্কয়ার আনার আল্লাহর দুনিয়ায় মাত্র 2টা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো a² - 2ab + b², আর একটা পদ্ধতি হলো a² + 2ab + b²। বুঝছি কিনা? তাহলে এটাকে বানাইতে হবে। এটাকে কেমন বানাইতে হবে? a² মাইনাস, এখানে যেহেতু মাইনাস, এটাকে আমাকে বানাইতে হবে a² - 2ab + b²। তো এটা বানানোর জন্য আমার আসলে মেইন দরকার হলো a, আর মেইন দরকার হলো কি b। আমি যদি a b জেনে যাইতাম, মানে জানা থাকতো, তাহলে আমি খুব সুন্দর করে মুখস্থ লিখে দিতাম a² - 2ab + b²। তো সেই a আর b এর মানটা জানাই আসলে আমাদের এই এখনকার কাজ। আমরা যদি a আর b টা জেনে ফেলি তাহলে আমরা এখানে মুখস্থ লিখে ফেলবো। ওটা জানার জন্য আমরা যেটা করব সেটা হলো 7 - এই 30কে 2ab ফরম্যাটে ভেঙে ফেলবো। 2ab এই ফরম্যাটে এই 30কে ভেঙে ফেলবো। তাহলে 2 থাকে কত? 15, 3, 5, 15, আর এটা কত? √-2। ঠিক আছে, তাহলে এটা হলো আমার সূত্রের 2, আর এটা হলো আমার জটিল জিনিস। তাহলে 2ab, ab আসলে হবে কোথা থেকে? ab হবে এদের ভিতর থেকে, ab হবে এদের ভিতর থেকে। এখন কে a আর কে b সেটা আমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করার জন্য একটা টেকনিক আছে, সেটা বলে দিলে আপনারা ওইটা নির্ণয় করতে পারবেন। আমি যতটুকু বুঝাইলাম এই অঙ্কের, এইটুকু কি সবাই বুঝছেন? ওকে, তাহলে এই দুইজনের ভিতরে কে এ আর কে বি হবে সেটা নির্ণয় করার জন্য আপনাকে এই সামনের নাম্বারটা দেখতে হবে, সামনের নাম্বারটা।
তো সামনের এই নাম্বার বা অঙ্কটা যদি হয় ধনাত্মক, তাহলে এদের ভিতরে বড়টা হবে এ, আর যদি হয় ঋণাত্মক তাহলে ছোটটা হবে, আর বাকিটা তো সবসময় বি হবে। বুঝতে পারছি ভাই? ওকে, তাহলে যেহেতু 7টা ধনাত্মক, সুতরাং 3 আর 5-এর ভিতরে বড় কে? 5, সুতরাং 5 হবে আমার এখানে এ, আর 3টা হবে কি আমার? বি। 3টা হবে বি। তবে এই জায়গায় একটা কথা মনে রাখবো, যে কোনো জটিল অংশ যদি থাকে বা যদি কোনো জটিল সংখ্যা থাকে, সে সারা জীবন বির সাথে হবে। সুতরাং এ দাঁড়ালো আমার 5 আর বি দাঁড়ালো 3√2। এখন আমরা কি করতে পারি? এখন আমরা খুব সহজে এখানে মুখস্থ সূত্রটা লিখতে পারি। সূত্র কি? a স্কয়ার মাইনাস টয়েস ab প্লাস বি স্কয়ার। লিখে ফেলেন, a স্কয়ার মাইনাস 2a b প্লাস বি স্কয়ার। তাহলে আপনি যখন লিখতে পারছেন যে a স্কয়ার মাইনাস টয়েস ab প্লাস বি স্কয়ার, সুতরাং আপনি এই সূত্রটা লিখতে পারবেন a মাইনাস বি হোল স্কয়ার। আর আমি বলছিলাম যে কোনো কিছুর মাথার উপরে যদি হোল স্কয়ার চলে আসে, তাহলে ওই হোল স্কয়ার বাদ দিয়ে যা থাকে তাই তার বর্গমূল। সুতরাং আমরা বলতে পারি অতএব নির্ণেয় বর্গমূল ইকুয়াল টু প্লাস মাইনাস 5 মাইনাস √2। এটা কিন্তু √2 এটা। তাহলে এটাই হলো আমাদের আনসার। ঠিক আছে? এখন প্রশ্ন হলো, আপনারা যারা নতুন দেখতেছেন তারা সব কিছুই বুঝে ফেলছেন, শুধুমাত্র আপনাদের চিন্তা হইতেছে এই জায়গায় যে এটা ইকুয়াল টু, ভাই এটা কিভাবে লিখলো, এটা ইকুয়াল টু কি এটা হয়? চলেন আমরা দেখি এটা ইকুয়াল টু এটা হয় কিনা। এখানে দেখেন 5 2 10, 3 10 30, 30 √2। এই যে 30 √2, এখন থাকে কত? 7। তার মানে এই যে এই জায়গাটা আর এই জায়গাটা ক্যালকুলেশন করে হইতে হবে কত? 7। তাহলে এখানে ক্যালকুলেশন করেন, 5-এর উপরে বর্গ করলে কত হয়? 25। আর এখানে যদি আমরা বর্গ করি তাহলে প্লাস বর্গ করলে কত হয়? 3 3 9, রুট উঠে গেলে কত থাকে? -2। পরে এবার যদি ক্যালকুলেশন করি 25 মাইনাস 9 2 18, 25 থেকে 18 বাদ দিলে কত? 7। আমরা ভুল লিখিনি, ঠিক লিখছি। তো এটা আপনি একটু করার পরে চেক করে দেখবেন যে এটা ঠিক আছে কিনা। ওকে, আর এটা ম্যাক্সিমাম সময় মিলে যাবে। বইতে যত অঙ্ক আছে শুধুমাত্র একটা অঙ্ক এভাবে মিলবে না, বাকি সব অঙ্ক মিলবে। তো যে একটা অঙ্ক মিলবে না সেটা বিশাল বড় অঙ্ক, বিশাল কাহিনী, ওই একটা অঙ্ক আপনাদের করতে হবে না। সবাই কি বুঝছি ভাই? তাহলে এরকম আমি আরো করাই, আর একটা করাবো। আমি একটু আমার সাজেশনটা দেখে আসি যে ওখানে আর কেমন অঙ্ক আছে। ও সর্দি। সাজেশন বীজগণিত সমাবেশ। না ওই বেসিক গুলোই ভাই, কিন্তু ওই আমার মনে পড়তেছে না অঙ্ক, এটা তো মুখস্থ করাইলাম। সব অঙ্ক কি মনে থাকে তাই? এই জন্য আরেকটা অঙ্ক নেব এখান থেকে। এই মনে করেন যে আর একটা অঙ্ক দেখাই, যে 1/2 আর সাথে আছে 1 মাইনাস 3√7। এটার বর্গমূল নির্ণয় করতে বলছে আমাকে। এইটা করি। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে একটা সমস্যায় পড়বেন আপনি। সমস্যাটা কি দেখেন,
এই যে এই জায়গাটা ভেঙে যে আপনাকে 2ab বানাইতে হবে, এই জায়গাটা ভেঙে যে আপনাকে 2ab বানাইতে হবে, কিন্তু এখানে তো বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যাকে তো 2ab আকারে লেখা যায় না, বিজোড় সংখ্যাকে 2ab আকারে লেখা যায় না। তাহলে বিজোড় সংখ্যাকে যেহেতু 2ab আকারে লেখা যায় না, সুতরাং আমাকে ওই জায়গায় একটা 2 নেওয়ার ব্যবস্থা করতে হবে। 2 নেওয়ার ব্যবস্থা করতে হবে। কিভাবে নিতে পারি? এখানে পূর্বে থেকেই কত ছিল? হাফ। এবার যদি আমি আর একটা হাফ নিয়ে এভাবে যদি একটা 2 লিখি, কারো কোনো সমস্যা আছে ভাই? এখন এই হাফ হাফ গুণ করলে কত হয়? 1/4। আর এই 2টা যদি এই জায়গায় গুণ করে দিই তাহলে কত হয়? 2 - 2। এই যে 2 কিন্তু পাইছি, এই যে 3 এটারই ধরলাম এ, আর যার কেউ নেই তার আল্লাহ আছে, বি ধরলাম বি ধরলাম 1। তাহলে দেখেন 2ab ফরম্যাটে কিন্তু ভাঙা হয়ে গেল। এই লাইনটা একটু বোঝার বিষয়, আপনারা এই লাইনটা বুঝছেন কিনা আমাকে একটু জানান। ওকে, তাহলে এখন তো সূত্র বলতে এখন আমার এ আর বিটা ধরার সময়। তাহলে এ আর বি ধরার জন্য আমি কাকার দিকে তাকাবো? এইটার দিকে তাকাবো, এইটার দিকে। এই যে এটা আমার কি সংখ্যা? এটা আমার বাস্তব সংখ্যা, মানে ধনাত্মক সংখ্যা। সুতরাং এই 3 আর 1-এর ভিতরে বড় কোনটা? 3। এই 3 হবে এ, আর 1টা হবে কি? বি। কিন্তু আমরা জানি যেটা বি হবে তার সাথে সবসময় কি নিব? আমরা জটিলটা নিব। সুতরাং এখানে যদি গুণ করি তাহলে √7ই হয় শুধু। তার মানে এই 3টা হলো আমাদের এ আর এটা হলো আমাদের বি। আর আমরা যখন এ বি পেয়ে গেছি তখন তো আমরা খুব সুন্দর করে লিখতে পারি a² - 2ab প্লাস b²। এই যে সূত্র। আর এটা লেখার পর আমি কি লিখতে পারি? 1/4 3 - √7 হোল স্কয়ার। কিন্তু এখান থেকে আমরা হোল স্কয়ার উঠাইয়ে দিয়ে লিখতে পারবো না যে নির্ণয় বর্গমূল। কেননা কারণ হোল স্কয়ারটা থাকতে হবে সবার মাথার উপরে। তাহলে আমি কিভাবে নিতে পারি সবার মাথার উপরে? এটা 1/2 করে নিলাম, এখানে 3 - √7 আর পুরোটার মাথার উপরে কি? পুরোটার মাথার উপরে হোল স্কয়ার। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব নির্ণয় বর্গমূল ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ 3 - √7। এটাই আমাদের আনসার। তো এই অঙ্কের ক্ষেত্রেও সবকিছুই আপনারা বুঝছেন হয়তো, বা এটা ইকুয়াল টু এটা শুধু বোঝেননি। তাহলে দেখি 1/4 এখানে আছে, এটা কত? এখানেও মিলে গেছে। 3 × 2 = 6 √7, এখানেও তাই আছে। 3 × 2 = 6 √7। আর এটা ক্যালকুলেশন করে কত হবে? এটা আর এটা ক্যালকুলেশন করে হইতে হবে 2। আমরা দেখি 2 হয় কিনা। 3-এর উপর বর্গ করলে কত হয়? 9। আর এখানে 7-এর উপর বর্গ করলে √7-এর উপর বর্গ করলে রুট চলে যায়, কত থাকে? -7। বিয়োগ করলে কত হয়? 2। এই যে দেখেন আমাদের কি হলো? 3 × 3 = 9, 7। ও হ্যাঁ, 2 তো আছে। এই যে 2 আমাদের মিলে গেল। তার মানে আমি কোনো জায়গায় কোনো পরিবর্তন করিনি। জাস্ট টেকনিকটা যদি আপনারা ধরতে পারেন তাহলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? ধরতে পারছেন কি ভাই টেকনিকটা সবাই? না পারলে কথা বলেন। ওই যে কথা বলেন না কেন? এদিকে কে কে আছে দেখি তো, কথা বলে না কয়েকজন। ওরা কি ক্লাসে জয়েন করে চলে যায় নাকি? এই যে কে কে কথা বলেন আমি বলি। রাকিব ভাই কথা বলে, সৈকত ভাই কথা বলে না, জাহিদ ভাই কথা বলে না, তারপরে জান্নাত আপামনি কথা বলে না, আশরাফ কথা বলে না, সাজ্জাদুর কথা বলে না। আপনারা কি সবাই বুঝছেন? তারপরে সাদিয়া মাঝে মধ্যে বলে, রাকিব বলে, রাকিবুল বলে, আশিক ভাই বলে, কয়েকজন কম কথা বলে, সৈকত ভাই, জায়েদ ভাই। আমার বিশ্বাস আপনি বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আপনারা কি এই টেকনিকটা ধরতে পারছেন ভাই সবাই? ওকে, তাহলে আমি যতগুলো টপিক, যে কয়টা টপিক আলোচনা করলাম জটিলের, এখান থেকে আমি আপনাদের ছোট্ট 2-1টা কাজ দেব গ্রুপে। ওই কাজটা আপনারা হচ্ছে যে করে ফেলবেন। ঠিক আছে? ওই কাজটা করে ফেলবেন। আমার গলার অবস্থা বেশি ভালো না, আর মোটামুটি সময় হয়ে গেছে। আমি আজকে এখানেই শেষ করতে চাচ্ছি।
আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। আচ্ছা আমার একটা ফিডব্যাক জানা দরকার। আপনারা একটু এক কথায় বা দুই কথায় ওই যে আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে হয় পোস্ট করবেন অথবা কোনো একটা পোস্টের নিচে কমেন্টস করবেন। সেটা হচ্ছে যে মোটামুটি আমাদের 1 মাস শেষ, আমাদের প্রায় মাস শেষ। তো এখন আপনারা একটু মানে সামারাইজ করে দেখবেন, মানে বিবেক বোধ থেকে, যে আমরা আসলে টার্গেট যে নিছিলাম 1 মাস, সেই 1 মাসে সেই 1 মাসে আমি যতটুকু শেষ করাইতে পারলাম, এখান থেকে আপনাদের এটার সাথে আপনাদের একটা কোর্স ফি ধরেন ইনক্লুডেড, ঠিক আছে? তো আপনারা আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ কোর্স ফি দেন, ঠিক আছে? এই কোর্স ফি আপনারা যা দিয়েছেন তাতে করে আমি 1 মাসে যতটুকু শেষ করাইতে পারছি আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। এতে কি আপনারা সন্তুষ্ট, না আপনাদের টার্গেট ছিল যে আরেকটু যদি বেশি হইতো বা আরো যদি বেশি করা যাইতো 1 মাসে? এইটা আপনারা এইভাবে আমার মুখের সামনে বলতে পারবেন না। এটা আপনারা 2-1 কথায় আমাকে জানাবেন, এটা আমার জানা দরকার। ভাই একটু এটা একটু বলি, আমার আসলে জানা দরকার, কেননা ভিডিওটা রাইট, আমি ভিডিও কেটে দেবো, এটা সমস্যা নেই। আমি অবশ্য ভুলে গেছি 10 এইটুকু।